আজকের সংবাদ শিরোনাম, বঙ্গবন্ধুর ভাস্কর্য ঠেকানোর কোনো শক্তি নেই, প্রতিষ্ঠিত হবেই। আদালতে টিকছে না ট্রাম্পের দায়ের করা মামলা। ভাস্কর্য নিয়ে সাম্প্রদায়িক গোষ্ঠীর অনাহুত বিতর্কের পেছনে ভিন্ন উদ্দেশ্য। এবার সৌদির সঙ্গে শান্তি চুক্তির প্রত্যাশা ইসরায়েলি মন্ত্রীর। বিএনপি তৃণমূল পুনর্গঠনে ধীরগতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিষ্ঠিত হবেই, এটি ঠেকানোর কোনো শক্তির ক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ। শনিবার ২৮ নভেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। হানিফ বলেন, আলেম উলামা মাশায়েখের নাম দিয়ে কিছু লোক মাঠ উত্তপ্ত করছে, বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছে। ইসলামে উগ্রবাদের স্থান নেই, তাদের কথার সঙ্গে ইসলামের কোনো মিলও নেই। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, যারা আবার শাপলা চত্বরের হুমকি দেয় তাদের লজ্জা থাকা উচিত। লেজ গুটিয়ে পালিয়েছিল তারা, কোনো হুমকিতে কাজ আসবে না। সরকারের শক্তি সম্পর্কে তাদের ধারণা থাকা উচিত। যদিও একই দিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় দাবি করেন বহু জালিয়াতি ভোট পড়েছে। বাইডেন তখনই হোয়াইট হাউসে বসবে যখন প্রমাণ হবে তার পাওয়া ৮ কোটি ভোট অবৈধ নয়। যদিও একদিন আগেই বলেন যে কোনো মুহূর্তে ওভাল অফিস ছেড়ে দেব। ট্রাম্প মনোনীত আপিল বিভাগের বিচারপতি স্টিফেনোস বিবাস বলেন, কোনো নির্দিষ্ট অভিযোগের পক্ষে যে প্রমাণের প্রয়োজন হয় তার কোনো কিছুই উত্থাপন করতে পারেনি রিপাবলিকান পার্টি। গত ৩ নভেম্বরের ৫৯তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে বিপুল ভোটের ব্যবধানে হেরে যান ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে বসতে যেখানে প্রয়োজন ২৭০টি ইলেকটোরাল ভোট, সেখানে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন পান ৩০৬টি ভোট আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২টি। হেরে যাওয়া গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীরা অনিয়ম এবং অবৈধ ভোট দিয়েছে অভিযোগ তুলে মামলা করেন ট্রাম্প। যদিও প্রমাণ উপস্থাপনা করতে না পারায় একের পর এক মামলা খারিজ করে দিচ্ছেন আদালত। এতে নেমে গেছে ট্রাম্পের তর্জন গর্জন। এদিকে ট্রাম্পের প্রেসিডেন্ট চেয়ার ছাড়ার সময়ও তত ঘনিয়ে আসছে। সংবিধান অনুযায়ী আগামী ২০ জানুয়ারিতে নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আর ওই দিন ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন বাইডেন। যদিও ট্রাম্প এখনও নিজেকে বিজয়ী দাবি করে পরবর্তী সময় কী হবে তা দেখার জন্য অপেক্ষায় থাকতে বলেছেন। অপরদিকে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ভোট কারচুপির অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা আরও একটি মামলা খারিজ করে দিয়েছেন মার্কিন ফেডারেল আদালত। ৩ বিচারপতির প্যানেল জানান, ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবির অভিযোগের কোনো প্রমাণ দাখিল করতে পারেনি। এজন্য স্থানীয় সময় শুক্রবার ২৭ নভেম্বর মামলাটি পুরোপুরিভাবে খারিজ হয়। অপরদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে একটি ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী যে অনাহুত বিতর্কের সৃষ্টি করছে তার ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ভাস্কর্য নিয়ে মন গড়া ব্যাখ্যা মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের সংস্কৃতির প্রতি চ্যালেঞ্জ। ওবায়দুল কাদের শনিবার সকালে নিজের সরকারি বাসভবন থেকে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন। তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে একটি ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী ইসলামের অপব্যাখ্যা দিয়ে ধর্মপ্রিয় মানুষের মনে বিদ্বেষ ছড়ানোর অপচেষ্টা করছে। স্বাধীনতা পরবর্তী সময়ে এদেশে ইসলাম সম্পর্কে গবেষণা চর্চা এগিয়ে নিতে বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করেছিলেন ইসলামিক ফাউন্ডেশন। বঙ্গবন্ধু ধর্মীয় শিক্ষা প্রসারে মাদ্রাসা বোর্ড পুনর্গঠন সহ ইসলাম প্রচারে তাবলিগ জামাতকে জমি দান করেছিলেন জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পবিত্র ধর্মের একজন নিবেদিত প্রাণ ও অনুসারী হিসেবে ইসলামের সঙ্গে জ্ঞান বিজ্ঞানের সমন্বয় করে প্রকৃত ইসলামের চর্চা এগিয়ে নিতে জনমানুষের ধর্মানুরাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের প্রতিটি উপজেলায় নির্মাণ করেছেন মডেল মসজিদ কমপ্লেক্স। তিনি বলেন, একজন ধর্মপ্রাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সরকার পরিচালনার দায়িত্বে তখন এদেশে ইসলাম বিরোধী কোনো কার্যক্রম হবে
তা বিশ্বাস করার কোনো কারণ নেই। তিনি বলেন, ভাস্কর্যকে যারা মূর্তি বলে অপপ্রচার নেমেছেন তারা নিজেরাই ভ্রান্তিতে আছেন। দেশের আলেম সমাজ এবং বিশেষজ্ঞগণ ইতিমধ্যেই বারবার বলছেন মূর্তি আর ভাস্কর্য এক নয়। ওবায়দুল কাদের বলেন, ইসলাম আমাদের ধর্ম। এ ধর্মের বিধিবিধানে ধর্মীয় ইস্যুতে বাড়াবাড়ির সুযোগ নেই। নিরুৎসাহিত করা হয়েছে ধর্মীয় বিষয়ে বিতর্ক করতে, নিষেধ করা হয়েছে ফিতনা ফ্যাসাদের সৃষ্টিতে। বাংলাদেশের স্থপতির ভাস্কর্য টেনে হিচড়ে নামানো হবে। হেফাজত নেতা বাবুনগরীর এমন বক্তব্যের কড়া সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, এক ধর্মীয় নেতা অদ্ভুতপূর্ণ বক্তব্য রাখছেন। তাদের এমন রুচি এবং ভাষা ব্যবহার দেখে তাদের ধর্মচর্চা ও ইসলামী রুচিবোধ নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। পবিত্র কোরআনের উদ্ধৃতি নিয়ে সেতুমন্ত্রী বলেন, সূরা সাবার ১৩ নং আয়াতে বর্ণিত তামাসিলা এবং সূরা ইব্রাহিমের ৩৫ নং আয়াতে বর্ণিত আসনাম শব্দ দুটি এক নয়। কাজেই মুফাসসিরগণ মনে করেন তামাসিলা মানে ভাস্কর্য আর আসমান মানে হচ্ছে প্রতিমা বা পূজা। এ দুটি শব্দকে উদ্দেশ্যমূলকভাবে ভুল ব্যাখ্যা করা হয়েছে। ওবায়দুল কাদের প্রকৃত ইসলাম চর্চার আহ্বান জানিয়ে বলেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা থেকে আসুন সবাই বিরত থাকি। তিনি ধর্মকে রাজনৈতিক ইস্যুতে ব্যবহার না করারও আহ্বান জানান। ওবায়দুল কাদের হুঁশিয়ার করে বলেন, সরকারের সরলতাকে দুর্বলতা ভাববেন না। জনগণের শান্তি বিনষ্টের যে কোনো অপচেষ্টা করলে জনগণই রুখে দাঁড়াবে। দেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধান এবং রাষ্ট্রবিরোধী যে কোনো বক্তব্য বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ার করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, সরকার প্রধান আগেই বলেছেন দেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না। তাই অন্য কোনো পথ না পেয়ে ধর্মীয় ইস্যুকে সামনে এনে ধর্মীয় সহিংসতা বিনষ্টের যে কোনো অপচেষ্টা সরকার কঠোর হস্তে দমন করবে। যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে মুক্তিযুদ্ধের চেতনায়, তাদের সবাইকে এক হয়ে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সব কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। অপরদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে এই বছরের ১৫ সেপ্টেম্বর শান্তি চুক্তিতে এসেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পথ ধরে এবার ইসরায়েলের সঙ্গে সৌদি আরব শান্তি চুক্তিতে আসবে বলে আশা প্রকাশ করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি। তিনি বলেন, এই অঞ্চলের অন্যতম খেলোয়াড় সৌদি আরব। এই অঞ্চলে তারা খুবই গুরুত্বপূর্ণ দেশ। আমি মনে করি তারা যোগ দিলে সেটা খুবই গুরুত্ব বহন করবে। খালিজ টাইমসকে দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এ ব্যাপারে আমি খুবই আশাবাদী, কারণ তারা এরই মধ্যে অনেকটাই সহায়ক। তারা সংযুক্ত আরব আমিরাতের সিদ্ধান্তকে সমর্থন করেছে, তারা বাহরাইনের সিদ্ধান্তকেও সমর্থন করেছে। তিনি আরও বলেন, ইসরায়েলি বিমান সংস্থাগুলোকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দিয়েছে সৌদি আরব। এতে করে এই চুক্তির সাফল্যে যথাযথ অবদান রেখেছে দেশটি। এটা স্পষ্ট যে তারা সঠিক পথে এগিয়ে চলেছে। তিনি আরও বলেন, তাদের সৌদি আরবের সময় দরকার, আমরা বুঝতে পেরেছি এবং এজন্য আমরা চাপ দিচ্ছি না। অপরদিকে বিএনপির তৃণমূল পুনর্গঠনের কাজ ধীরগতিতে চলছে। মেয়াদোত্তীর্ণ জেলা ও এর অধীনে থাকা পৌর, থানা, উপজেলা সহ সব ইউনিটে দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি গঠন করতে কেন্দ্রের নির্দেশনা থাকলেও দায়িত্বপ্রাপ্ত বেশ কয়েকজন নেতা করোনায় আক্রান্ত হওয়ায় পুনর্গঠন কাজ সেভাবে এগোচ্ছে না। তাই তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের পাশাপাশি হতাশাও বাড়ছে। করোনার জন্য সরাসরি সভা করা সম্ভব না হলেও ভার্চুয়ালের মাধ্যমে তা সম্পন্ন করে দ্রুত কমিটি দেওয়ার দাবি তাদের। দলীয় সূত্র জানায়, বর্তমানে দলের অন্তত ২ ডজন কেন্দ্রীয় নেতা করোনায় আক্রান্ত। এছাড়া আগে যারা আক্রান্ত হয়েছেন তারা শারীরিকভাবে পুরোপুরি সুস্থ নন। কেউ কেউ পুনর্গঠনের কাজ শুরু করতে পারলেও বেশিরভাগই পারছেন না। জানতে চাইলে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল যুগান্তরকে বলেন, তৃণমূল পুনর্গঠনের কাজ চলছে, কিন্তু গতিটা কমে গেছে। এটা ঠিক, সরাসরি উপস্থিত থেকে সবাইকে নিয়ে হয়তো হচ্ছে না, তবে অঙ্গ সহযোগী সংগঠনের পুনর্গঠনের কাজ কিন্তু থেমে নেই। তিনি বলেন, বিএনপির অনেক নেতাকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন, মৃত্যুর সংখ্যাও অনেক। যেটার সঙ্গে পাল্লা দেওয়া যাবে না, তাকে এড়িয়ে চলা বা তার ব্যাপারে সতর্ক থাকা জরুরি। কারণ করোনা যে কতদিন থাকবে তা অনিশ্চিত। কে যে এই ভাইরাসের বাহক তা বোঝা মুশকিল। সেকেন্ড ওয়েভের সময়টা একটু দেখে আর একটু অপেক্ষা করে তৃণমূলের কর্মসূচিগুলোর গতি বাড়ানো বা কমানোর বিষয়ে দলের সিদ্ধান্ত নেওয়া উচিত। এছাড়াও
সামনে স্থানীয় সরকারের নির্বাচনও আছে, সেখানেও গণসংযোগ থাকবে। সবকিছু দেখে দলের নীতি নির্ধারণী পর্যায় থেকে সিদ্ধান্ত আসা উচিত। জানা যায়, নিকটাত্মীয় করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর নিজের বাসায় স্বেচ্ছা কোয়ারেন্টাইনে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগ বিলকিস আক্তার জাহান শিরিন, তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক কাদের গনি চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য মুন্সি বজলুল বাসিত আঞ্জু সহ বেশ কয়েকজন করোনায় আক্রান্ত। এর মধ্যে বুলু সহ কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ রহুল কুদ্দুস তালুকদার দুলু, ফজলুল হক মিলন ঢাকা বিভাগ, শামা ওবায়েদ ফরিদপুর বিভাগ, সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল ফরিদপুর বিভাগ, শরীফুল আলম ময়মনসিংহ বিভাগ, আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, প্রশিক্ষণ বিষয়ক সহ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মোর্শেদ হোসেন খান, মহিলা বিষয়ক সহ সম্পাদক ও মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস সহ অনেকে। করোনায় মারা গেছেন সহ সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ আব্দুল আওয়াল খান। এদের মধ্যে অনেকে দলের তৃণমূল পুনর্গঠনের কাজে দায়িত্বপ্রাপ্ত। করোনা ছাড়াও হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পুনর্গঠন কাজ দেখভাল করতেন। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। শিগগির তিনি দলের কেন্দ্রীয় দফতরে আবারও কাজ শুরু করবেন বলে জানা গেছে। জানতে চাইলে ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ যুগান্তরকে বলেন, আমার করোনা নেগেটিভ এসেছে, কিন্তু অসুস্থতা কাটেনি। মাঝে মধ্যে শরীর কাঁপে, সারা শরীর এখনও ব্যথা, হাঁটতে কষ্ট হয়। ডাক্তারের পরামর্শে চলছি, তারপরও দলের কাজ করছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাসচিব স্থায়ী কমিটির সদস্য সহ ঢাকা বিভাগের নেতারা সব সময় শারীরিক অবস্থার খোঁজ খবর নেয়, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। জানা গেছে, বিএনপির ৮২টি সাংগঠনিক জেলা শাখার মধ্যে বেশিরভাগই মেয়াদ উত্তীর্ণ। এর মধ্যে ৩১ জেলা শাখায় রয়েছে আহ্বায়ক কমিটি। মাদারীপুরের জেলা কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত রয়েছে। গত মার্চ থেকে এ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া, জয়পুরহাট, পটুয়াখালী ও ঝালকাঠি জেলার নতুন কমিটি দেয়া হয়।